হ্যালো এভরিওয়ান, আই এম সিদ্দিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ম্যাথ ইজি ফাইট। তো বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করছি ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস। তো আজকের ক্লাসে আমরা রেখেছি ডব্লিউবিপি লেডি কনস্টেবল 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, চলো, তোমরা জানোই যে ডব্লিউবিপি কনস্টেবলে কত 25টি কোশ্চেন থাকছে ম্যাথ সেকশনের উপর। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আর এটা মনে রেখো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের থেকে বিকল্প অন্য কিছুই নেই। যে কেন বলো তো? কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলেই আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে কোশ্চেনে কী ধরনের কোশ্চেন আসছে এবং কোশ্চেনের ট্রেন্ড কী, মানে কোন কোন টপিক থেকে আমার কত কত নাম্বারের কোশ্চেন এসছে। ওকে, এবং কী লেভেলের কোশ্চেন আসছে, সোজা কি কঠিন, এটা কিন্তু বুঝতে গেলে আমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করতেই হবে। ওকে, তো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। ওকে, তো আমরা এসেছি তোমাদের জন্য এই প্রসেসটাকে সহজ করার জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম অঙ্কটি কি বলেছে, একটি পরিবারে 6 জন সদস্যের গড় কত? গড় বয়স হচ্ছে 25। আমি একদম বেসিক্স থেকে করব। ওকে, কোনো শর্টকাট যেটা করা যায় সেটা বলে দেবো, কিন্তু আমরা জানবো যে আমাদের কিন্তু দেখো, মনে রাখো যে ডব্লিউবি কনস্টেবলের জন্য কিন্তু আহামরি ম্যাথের এক্সপার্টাইজ লাগবে না। তো আমাদের বেসিক্স লেভেলের অঙ্ক করতে জানলেই হবে। ওকে, তো সেই লেভেলটাকেই লক্ষ্য রেখে আমরা সেইভাবে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো একটি পরিবারের 6 জন সদস্যের গড় কত? গড় হচ্ছে 25 বছর। মানে তোমরা জানোই যে এভারেজ মানে কি? গড় মানে হচ্ছে, এভারেজ মানে হচ্ছে কোনো কিছুর সমষ্টি সাম বাই নাম্বার, ঠিক আছে? এভারেজ মানে হচ্ছে কোনো কিছুর সমষ্টি সাম বাই কজনের সমষ্টি করলাম সেটা, সেই নাম্বারটা, ঠিক আছে? তো এখানে আমাদের এভারেজ কত দিয়েছে বলো তো? এভারেজ দিয়েছে 6 জনের এভারেজ দিয়েছে 25 বছর, মানে এভারেজ হচ্ছে 25। টোটাল বয়সের সমষ্টি আমি জানি না, কিন্তু কয়জনের বয়স? 6 জনের বয়স। তার মানে 6 জনের বয়সের সমষ্টি কত হয়ে গেল? সাম মানে সমষ্টি 25 ইন্টু 6, তার মানে 150। ওকে, এবার দেখো কি বলেছে, তাদের মধ্যে একজনের বয়স 5 বছর। ওকে, কোনো অসুবিধা নেই, 6 জনের মধ্যে একজনের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যের বয়সের গড় কত বছর ছিল? ওকে, তো তার জন্মের সময় মানে 5 বছর আমরা যদি ফিরে যাই পিছন দিকে, তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো? আমাদের প্রত্যেকের বয়স কত কমে যাবে? 5 বছর করে কমে যাবে, অর্থাৎ 6 জনের বয়স মোটে কত কমে যাবে? 30 কমে যাবে। তো 6 জনের এখন মোট বয়স কত? 150। আর 6 জনের বয়স 5 বছর যদি ফিরে যাই, 30 কমে গেল, তাহলে বয়স কত হয়ে গেল? 120। ওকে, তো 120 কথার অর্থ কি? এখন এই 120 5 বছর পিছনে আমরা যখন ফিরলাম, তখন কজনের বয়স 120 হয়ে গেল? 5 জনের। কেন বলো তো? এই যে কনিষ্ঠ যে সদস্যটি ছিল তার তো তখন জন্মই হয়নি, তাহলে 5 জনের আমি মোট বয়স কত পেয়ে গেলাম? 120। তাহলে আমি গড় বয়স কত পেয়ে গেলাম? 24। মোট বয়সকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করলে কত পেয়ে যাই? গড় বয়স পেয়ে যাই। তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 24 হয়ে গেল। বুঝতে পারলে? তো আমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার হয়ে গেল 24। তো খুবই ইজি লেভেলের একটি অঙ্ক ছিল, বুঝতে পারলে? ওকে, দেন চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে কী বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার। মানে আমি যদি একটি পুকুরে নৌকা চালাই, তো নৌকার বেগ আমার কত? 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকাটি কত 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্বে গেল। আচ্ছা, বলো তো অনুকূল মানে কি? অনুকূল মানে এতটুকু মনে রাখো যে যেদিকে আমি চাই, অনুকূল কথার অর্থ আমি স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে নৌকো আমি বাইছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হয়ে যাবে? নৌকোর স্পিড এবং স্রোতের স্পিড কী হয়? যোগ হয়ে যায়। যেদিকে স্রোত যায় সেই দিকেই যদি আমি নৌকো চালাই, তাহলে কি স্পিডটা বেশি হবে, তাই না? সেক্ষেত্রে আমার 150 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লেগেছে? 150 কিলোমিটার যেতে আমাকে সময় লেগেছে 10 ঘন্টা। আমরা কি জানি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তো এখানে আমাদের ডিস্টেন্স কত দেখো? 150, আর টাইম কত? 10। তার মানে আমরা স্পিড পেয়ে গেলাম। স্পিড কত হয়ে গেল? 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার যদি স্রোতের প্রতি, এবার দেখো এখানে যে স্পিড স্রোতের অনুকূলে কত হলো? বোট এবং স্ট্রিম দুটো মিলে হলো 15 কিলোমিটার পার ঘন্টা। মানে নৌকো এবং স্রোতের যোগ মিলে হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। শুধুমাত্র বোটের স্পিড কত বলো তো? শুধুমাত্র বোটের স্পিড হচ্ছে
মানে স্থির জলে নৌকোর স্পিড কত 10, আর বোট প্লাস স্রোত হচ্ছে 15, তার মানে স্রোতের স্পিড কত 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে? ওকে, এবার স্রোতের প্রতিকূলে যাব। স্রোতের প্রতিকূলে যাওয়ার অর্থ কী বলো তো? বোটের স্পিড থেকে আমার স্রোতের স্পিড বিয়োগ হয়ে যাচ্ছে, কারণ আমি স্রোতের উল্টো দিকে যাব, ঠিক আছে না? তো আমার স্পিডটাকে বোটের স্পিডটাকে স্রোত কমিয়ে দেবে। তো বোটের স্পিড কত? বোটের স্পিড হচ্ছে আমার 10, আর স্রোতের স্পিড কত 5, তার মানে আমি যখন প্রতিকূলে যাব আমার স্পিড কত কমে গিয়ে কত 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। ওকে, এবার আমাকে যেতে হবে কত দূর? আমাকে যেতে হবে সেই একই দূরত্ব যেতে হবে। দেখো কি বলেছে, ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটির কত ঘন্টা সময় লাগবে। আমাকে যেতে হবে 150 কিলোমিটার, আর আমার এখন প্রতিকূলে স্পিড কত? তাহলে ডিস্টেন্স বাই টাইম হয়ে গেল, প্রতিকূল ডিস্টেন্স বাই স্পিড হয়ে গেল, তো আমি সময় পেয়ে যাব। ঠিক আছে, কি পেয়ে যাব? আমি একটু ছোট করে লিখে দিচ্ছি। আচ্ছা, একটু ছোট করে নিচ্ছি, দাঁড়াও। আমাদের কি বের করতে বলেছে? এখানে কত সময় লাগবে। তো সময় কিভাবে আমরা বের করি? টি ইকুয়াল টু ডি বাই এস, মানে হচ্ছে সময় সমান সমান দূরত্ব বাই স্পিড। তো আমার সময় কত, দূরত্ব কত 150, আর আমার স্পিড কত, প্রতিকূল স্পিড 5, তো আমি সময় পেয়ে যাব কত 30 ঘন্টা। তো আমার কত ঘন্টা সময় লাগবে প্রতিকূলে এই একই ডিস্টেন্স যেতে? 30 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? তো এইভাবে ইজিলি আমরা এই অঙ্কটিও সলভ করতে পারি। তো এটাও ইজি লেভেলের একটি অঙ্ক ছিল, বুঝতেই পারছো কীভাবে আমরা করছি। চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে? a + 2b = 5, দেন a² + 4b = 13। তাহলে a বির মান কত? দেখো কিছুই না, এটা এখানে a আর 2b দেওয়া আছে, আর এইখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা দেখো কিন্তু a এর স্কোয়ার ab a, আর 2b এর স্কোয়ার হচ্ছে 4b স্কোয়ার। বুঝতে পারলেন? এটা হচ্ছে স্কোয়ার হয়ে গেছে, এখানেও স্কোয়ার হয়ে গেছে। তার মানে আমাদের এই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, আমি একটু লিখে দিচ্ছি এখানে। a স্কোয়ার, 1 সেকেন্ড, a প্লাস বি তার যদি হোল স্কোয়ার করি, a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এখানে আমরা a আর b এর মান কত আমাদের? এখানে a এবং b মানে আমাদের b হচ্ছে বলতে 2ab। ওকে, 2ab। ওকে, তাহলে এটাকে সলভ করলে কি হচ্ছে? a স্কোয়ার প্লাস 2b এর স্কোয়ার মানে কি? 2b এর স্কোয়ার মানে 4b স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, b স্কোয়ার b, আর 2ab মানে 2a মানে আমাদের হচ্ছে a, আর b মানে হচ্ছে 2b। ঠিক আছে, আর এটা সমান সমান কত ছিল? 5 ছিল, তাই না? 5 ছিল, তো আমাদের হয়ে যাবে 25। মানে এটার দুদিকে আমরা স্কোয়ার করে দিলাম, তাই না? এর 1 সেকেন্ড, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে বোঝার সুবিধা হবে। ওকে, আমরা এখানে কি করলাম? এটার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটার স্কোয়ার করে দিলাম, এবং রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটার স্কোয়ার করে দিলাম। এটা স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার করে দিলাম। তো এটা করলে এইরকম আসছে ভেঙে ভেঙে, এবং তার ডান দিকে তাহলে কী পড়ে থাকছে? 5 এর স্কোয়ার 25 পড়ে থাকছে। বুঝতে পারলে? ওকে, তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি এখানে? a এর স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, একটু এখানে কত পাচ্ছি? 4b স্কোয়ার। আচ্ছা, এখানে কত পাচ্ছি? 2 2 4, 4ab সমান সমান কত? 25। দেখো এইটুকুর ডাটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। a স্কোয়ার প্লাস 4b মানে কত? 13। তার মানে 4ab, এই 13 এর মান কত? 13টাকে আমি বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে 25, ডান দিকে নিয়ে আসলাম, তাহলে 25 বিয়োগ 13 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 4ab ইকুয়াল টু হচ্ছে 12। তার মানে ab ইকুয়াল টু আমার কত হয়ে গেল? 3 হয়ে গেল। বুঝতে পারলে? আমাদের কিসের মান চেয়েছে? দেখো অঙ্কে, আমাদের অঙ্কে কিন্তু এবিরই মান চেয়েছে, তো এবির মান কত হয়ে গেল? 3 হয়ে গেল। বুঝতে পারলে? তো সিম্পলি এভাবে করতে পারি। এটা সিম্পল একটা কোন সূত্রের উপর দিয়েছে? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের উপর অঙ্কটি দিয়েছে। তো খুবই বেসিক্স লেভেলের একটি কী বলতে অ্যালজেব্রার অঙ্ক, বীজগণিতের অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কী বলেছে? এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমলো। প্রথমে 10% কমলো, আবার 20% কমলো, এবং শেষবার 10% বাড়লো। বেড়ে কত টাকা হলো? 9,990 টাকা হলো। কিভাবে করব? সিম্পলি তোমরা করতে পারো। ধরে নাও কোনো একজন ব্যক্তির কাছে x টাকা ছিল, ঠিক আছে? তো প্রথমে কী করলো? 10% কমলো, তারপরে 20% কমলো, পরপর দুবার কমলো, মানে 100 টাকাতে 10 টাকা কমলে কত হয় বলো তো? 90 টাকা।
গুণ করে দাও, এক্স টাকা তাহলে কমলো এতটা, তারপরে আবার কমলো 100 টাকাতে, আবার এই পুরো টাকাটা, এই যে পুরো টাকাটা আছে এটা কত কমলো, 100 টাকাতে 20 টাকা কমলো, মানে হলো কত 80 টাকা, তাহলে পুরো টাকাটা এই টাকাই হলো। তারপরে আবার 10%, শেষবার কত পার্সেন্ট বাড়লো, 10% বাড়লো, তার মানে 100 টাকায় 10 টাকা বাড়া মানে 110 টাকা হলো। এটা সমান সমান হচ্ছে 9,900, বুঝলে? তো এইভাবেই আমরা সহজেই এই অঙ্কটি সলভ করতে পারি। তো চলো শূন্যগুলো কেটে দাও। আচ্ছা, এটা শূন্য কেটে দিচ্ছি এই দুটো দিয়ে, ওকে। আর একটা শূন্য তোমরা এখানে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে কাটলে কত হচ্ছে 900, আর এই 9 দিয়ে কাটলে হচ্ছে 100। আর কাটবে? আচ্ছা, আর কাটতে গেলে কাটতে পারো। আচ্ছা, আমি আগে সিম্পল করে দিচ্ছি। তাহলে এইদিকে আমাদের পড়ে থাকছে 8, আর এইদিকে 100, আর এখানে 1000, তার মানে 100, এটা ওইদিকে গিয়ে ডান দিকে গেলে গুণ অবস্থা হয়ে যাবে, এই 1000টা এখানে 1000টা ডান দিকে গুণ হয়ে যাবে, আর এখানে কত থাকবে, এখানে শুধুমাত্র উপরে কিন্তু 8 পড়ে আছে, তো 8টা নিচে চলে আসবে, ঠিক আছে। তো 8 দিয়ে কাটলে কি হচ্ছে, 8 25-এ, এখানে 8 25 না, আমি 4 দিয়ে কাটছি, দেখো 4 2 8, এখানে 4 25-এ 100, আর এখানে 2 দিয়ে কাটলে 500, আর 5 25-এ 125, আর দুটো শূন্য পড়ে থাকলো, তার মানে 12,500 টাকা, ঠিক আছে। 12,500 টাকাকে আমরা দুবার 10% কম, একবার 10% কমাবো, তারপরে 20% কমাবো, তারপরে 10% বাড়াবো, তাহলে টাকাটা কত টাকায় পরিণত হবে, 9,990 টাকায় পরিণত হবে, ওকে। ঠিক আছে, তো চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। বুঝতে পারছো কীভাবে করছি? ওকে, আশা করি বুঝতে পারছো। চলো তাহলে এ বি সি ব্যবসাতে কত, এই অনুপাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। দেখো A is to B is to C কী অনুপাতে টাকা লাগিয়েছে, 1/4 is to 1/3 is to 1/2, ওকে। তো এটা দেখো একটা কিন্তু রেশিও আমরা কি সরল আকারে রাখবো, এখানে 1/, মানে ভগ্নাংশের আকারে আছে, এই ধরনের রাখবো না। তো এই ধরনের অঙ্কে আমরা কি করি, প্রথমে এটাকে নিচের লসাগু, মানে 4, 3 এবং 2 এর লসাগু কত, 12 দিয়ে গুণ করে দেবো। তো 12 দিয়ে গুণ করলে কত হবে, এখানে থাকবে 12/4, এখানে 12/3, আর এখানে 12/2, মানে হচ্ছে 3:4:6 হয়ে গেল। তার মানে এ বি আর সি কী অনুপাতে টাকা লাগিয়েছে, 3, 4 এবং 3:4:6 অনুপাতে টাকা লাগিয়েছে। তো এখানে মোট কয় ইউনিট হলো, 3, 4, 7, 7, 6, 13, ওকে। আচ্ছা, বি কত টাকা, 13 টাকা, এখানে 13 টাকায় বি কয় টাকা পায়, 4 টাকা পায়। তো 117 টাকা যদি বলছে 11,700 টাকা যদি মোটের উপর লাভ হয়ে থাকে, তাহলে বি কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে কাটো, এখানে কত হচ্ছে 9, 13, 117, 900 টাকা, তাহলে হচ্ছে 4 নং 3600 টাকা হয়ে গেল। তাহলে বি কত টাকা পাবে, 3600 টাকা পাবে, বুঝতে পারলে? ওকে, চলো। তো এটাও রেশিও প্রপোর্শনের একদম বেসিক্স লেভেলের অঙ্ক। চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো কোনো বুঝতে কোনো কিছু অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, নিশ্চয়ই আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে ফ্রেন্ডস, চলো তাহলে নেক্সট অঙ্কটিতে। এই অঙ্কটি থেকে বলেছে 10টি গরু অথবা 7টি মহিষ, মানে কি 10টি কাউ অথবা 7টি মহিষ, বাফেলো লিখলাম, ওকে, প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। মানে 10টা গরু দিয়ে যদি আমি কাজ করি তো 60 দিন লাগবে, ডেইলি 8 ঘন্টা করে কাজ করলে একটি জমি চাষ করতে, বা 7টা মহিষ দিয়েও ডেইলি 8 ঘন্টা করে কাজ করলে 60 দিনেই কাজটি শেষ হবে। তো 10টা কাউ কি 7টা বাফেলোর সমান, ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার 25টি গরু এবং 14টি মহিষ একসঙ্গে আমরা চাষ শুরু করেছি, 25টি গরু এবং 14টি মহিষ দিয়ে। 25টি তো এখানে যে টিমটি দিয়েছে 25টি গরু এবং 14টি মহিষ, এটা একটা টিম, ওকে, বাফেলোর। আচ্ছা বলো তো এই টিমটাকে আমরা কনভার্ট করে নিতে পারি কোনো কাউয়ে বা গরুতে, কাউয়ে বা বাফেলোতে, ঠিক আছে না? আচ্ছা, তো 60টা বাফেলো বা 60টা মহিষ মানে কি 10টা কাউ, তাহলে 14টা মহিষ মানে কতটা কাউ হবে বলো তো, 20টি কাউ, তাহলে 25 + 20, তাহলে আমরা এই পুরো টিমটিকে কনভার্ট করে কি করে দিলাম, 45টি
কাউয়ে বানিয়ে নিলাম, মানে 25টি গরু এবং 14টি মহিষ মানে হচ্ছে 45টি গরুর সমান কাজ করবে। ওকে, তো চলো এবার দেখো তোমরা এখানে, তাহলে আমি এই গরুর ডাটাটি নিয়ে নিচ্ছি। তো 10টি গরু, দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের যদি তোমরা বেসিক্স করে থাকো তাহলে ভালো, না করে থাকলে আমার বেসিক্সের টাইম অ্যান্ড ওয়ার্কের উপর বেসিক্সের একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো, 1 ঘন্টার মতো হবে ভিডিওটি। ওকে, তো আমরা কি করি, MDT/W দিয়ে একটি অঙ্ক করি, ঠিক আছে। এম হচ্ছে এখানে ম্যান পাওয়ার বা আমার শ্রম, কজন মজদুর বা এখানে গরু বলতে পারো, বা শ্রমিক হলে শ্রমিক বলতে পারো, মেন বা উমেন। ওকে, আর ডি হচ্ছে কতদিন কাজ করলো, আর টি হচ্ছে ডেইলি কত ঘন্টা কাজ করে, আর ডব্লিউ হচ্ছে কত অংশ কাজ করে, ঠিক আছে। ওকে, তো MDT/W এটা নোট করে নিও তোমরা। তো দেখো এখানে কি হচ্ছে, 10টা গরু, আমাদের কালার চেঞ্জ করেছি। ওকে, 10টা গরু ডেইলি কত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা কাজ করে, কতদিন কাজ করলো, 60 দিন কাজ করলো, কটি জমি চাষ করবে, একটি জমি, দেখো একটি জমি চাষ করছে। এবার কি বলছে, এই যে পুরো টিমটি দিয়েছে, টিমটি মানে আমরা দেখলাম যে 45টি গরুর সমান, তো 45টি গরু ডেইলি এবার বেশি করে কাজ করবে, 12 ঘন্টা কাজ করবে, ঠিক আছে। কত গুণ কাজ করবে, একটা জমি না কিন্তু এখন আগের কাজের 9 গুণ বেশি কাজ করবে, তো সময় কতদিন নেবে, আমাদেরকে কি বলেছে, কতদিনে কাজটি করতে পারবে। তো আমাদের কি বের করতে হবে, কতদিন সময় লাগবে, তো ডি বের করতে হবে। তো হয়ে গেল সিম্পলিফাই। তো এখন তোমরা এটাকে সলভ করতে পারো। 5 লং 45, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, আর এখানে কেটে দাও 5 12 60, তাহলে ডি ইকুয়াল টু কত হয়ে গেল, এখানে দেখো 5 2 10 আর 8 80, তাহলে 80 দিনে ওই কাজটি করতে পারবে। যে কাজটি 10টা গরু 7টা মহিষ 8 ঘন্টা ডেইলি করে 60 দিনে করতে পারতো, ওই তার সেই কাজের 9 গুণ বেশি কাজ 25টি গরু এবং 14টি মহিষ বা ডেইলি 12 ঘন্টা কাজ করে কত দিনে শেষ করতে পারবে, 80 দিনে শেষ করতে পারবে। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন সি। তো চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। Okay friends, hope you are enjoying the video. Please do subscribe our YouTube channel, help us to grow, and don't forget to like, share and comment. তো চলো নেক্সট অঙ্কে কি বলেছি, অ্যান্ড এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পরে এ চলে যায়। ওকে, বাকি কাজ বি এখানে কত 22 সমস্ত 1/22 পূর্ণ 1/2 দিনে করতে পারে। 22 পূর্ণ 1/2 দিন মানে কি, 22 পূর্ণ 1/2 দিন কথার অর্থ 45/2 দিন, তাই না? আচ্ছা চলো তাহলে অঙ্কটি দেখা যাক। তো এ একটি কাজ কত দিনে করে, 20 দিনে কাজ করতে পারে। আচ্ছা তুমি ধরে নাও এই ধরনের অঙ্ক, দেখো টাইম ওয়ার্কের অঙ্ক আমার অলরেডি আপলোড করা আছে, সেখানে বেসিক্স টু অ্যাডভান্স আমার কভার করে রেখেছি, থিওরিটিক্যাল লেভেল থেকে একদম বেসিক্স থেকে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো এ যদি 20 দিনে পুরো কাজটি করতে চাই, আমি ধরে নিলাম কাজটি 100 ইউনিটের, তাহলে ডেইলি কত ইউনিট করে কাজ করতে হবে, 5 ইউনিট কাজ করতে হবে। আচ্ছা এ এখানে কতদিন কাজ করলো, 5 দিন কাজ করলো। এ কতদিন কাজ করলো, 5 দিন। ডেইলি এ কতটুকু কাজ করতে পারে, 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে 5 দিনে কতটুকু কাজ হয়ে গেল, 5 দিনে 25 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে এ 5 দিনে কত করছে, 25 ইউনিট কাজ করছে। কারণ কি বলতো, এর কর্মদক্ষতা মানে পার ডে এ 5 ইউনিট কাজ করতে পারে, তো 5 দিনে 25 ইউনিট করলো। তো আমার টোটাল কাজ কত ছিল, 100 ইউনিটের কাজ ছিল। তো এখন কাজ পড়ে থাকবে কতটুকু, আর 75 ইউনিট পড়ে থাকবে। ওকে, এবার যে বাকি কাজটুকু, এখানে কি বলছে, বাকি কাজটা বি কত দিনে করে, 22 দিনে শেষ করে। তার মানে 45/2 দিনে এ কত ইউনিট কাজ করে, 75 ইউনিট কাজ করে। তার মানে পার ডে কত ইউনিট কাজ করে, 75কে আমরা কি করে দেবো, 45/2 দিয়ে ভাগ করে দেবো। 45/2 দিয়ে ভাগ করলে 2 উপরে চলে গেল। ওকে, তার মানে আমরা এ একদিনে কতটুকু কাজ করে আমরা সেটা পেয়ে যাচ্ছি। কতটুকু কাজ করে দেখি, 3 5 15, 5 15 75, তাহলে এ তো না, এখানে বি, তাহলে বি পার ডে কাজ করে 10/3 ইউনিট। এখানে 10/3 আসলো না, 5 2 10/3। এ ডেইলি কাজ করে কত ইউনিট, 10/3 ইউনিট। বুঝতে পারলে? ওকে, আচ্ছা এবার একসঙ্গে যদি তারা কাজ করে, একসঙ্গে কাজ করলে মানে কি, এ ডেইলি কাজ করে কত, 5 ইউনিট, বি ডেইলি কাজ করে 10/3 ইউনিট, যোগ করলে কত হচ্ছে, 25/3 ইউনিট। তাহলে এ এবং বি একসঙ্গে মিলে কত ইউনিট কাজ করে, 25/3 ইউনিট। তো 100 ইউনিটের কাজ তারা কত দিনে শেষ করবে, 25/3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল
4 × 25 = 100, তার মানে একত্রে যদি ওই একই কাজটি করতে এ এবং বি এর কত সময় লাগবে? 12 দিন সময় লাগবে। ওকে ফ্রেন্ডস, তো বুঝতে পারলে? ওকে, তো কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমার যে বেসিক্স টু অ্যাডভান্সের যে টাইম অন ওয়ার্কের ভিডিওটি আছে সেটা দেখে নিও, আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করছি, প্রত্যেকটা অঙ্কের ডিটেলসে যেতে গেলে প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে। তো জাস্ট কীভাবে করতে হয় এবং যতটুকু এখানে ব্রিফ আইডিয়া দেওয়া সম্ভব ততটুকুই দিচ্ছি। ওকে, চলো নেক্সট অঙ্কটি। ওকে, এই অঙ্কে কী বলেছে যে বৃহত্তম ফ্র্যাকশন এবং বের করার নিয়ম, এটাও নাম্বার সিস্টেমের ভিডিওতে আমি কভার করেছি, দেখে নিতে পারো। তো আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে খুব সহজেই বের করতে পারি। তো প্রথম দুটো ফ্র্যাকশন নিয়ে নাও, প্রথম দুটো ফ্র্যাকশন নিয়ে তোমরা কী করো? ক্রস মাল্টিপ্লিকেশন করো, এইভাবে গুণ করো। তো প্রথমটাকে এইভাবে গুণ করে তার নিচে লেখো, গুণ করলে হচ্ছে কত হচ্ছে? 7 আর 16 গুণ করলে 112 হচ্ছে, আর এইদিকে 8 আর 13 গুণ করলে কত হচ্ছে? 104। তো বড় কোনটি হয়ে গেল? বড় হয়ে গেল 7 এবং 7/8। তো চলো, তো যেহেতু বড় বের করতে বলেছে তো তোমরা 7/8কে রেখে দাও, 7/8। তারপরে আর একটি ফ্র্যাকশন নিয়ে নাও, 31/40। ঠিক আছে, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, এখানে কত হচ্ছে? 280 হচ্ছে, আর এদিকে গুণ করলে কত হচ্ছে? 248 হচ্ছে। দেখো এখানেও কিন্তু 7/8ই আবার বড় থেকে গেল, তার মানে আমাদের কোনটা কোনটা টেলি হয়ে গেল? এই তিনটা টেলি হয়ে গেল। ঠিক আছে, তো এই তিনটার মধ্যে এখনও অবধি কে বড় আছে? 7/8 বড়ই আছে। ঠিক আছে, তো এবার লাস্ট যে ফ্র্যাকশনটা আছে সেটার সঙ্গে আমরা টেলি করে দেখি। তো এখনও অবধি সবথেকে বড় ফ্র্যাকশন হচ্ছে আমাদের 7/8, আর পড়ে থাকলো 63/80। আবার ক্রস মাল্টিপ্লাই করো, এখানে করলে কত হচ্ছে? 27 56 মানে 560, আর এদিকে গুণ করলে কত হচ্ছে? 504। তো দেখো এখানেও কে বড় থাকলো? আলটিমেট কিন্তু 7/8ই বড় থাকলো। তাহলে আমাদের সবথেকে বড় ভগ্নাংশটি কোনটি হয়ে গেল? আমাদের বৃহত্তম ভগ্নাংশটি এখানে হয়ে যাবে 7/8। বুঝতে পারলে? তো এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে তোমরা এই ধরনের অঙ্ক সহজেই সলভ করতে পারো। কোশ্চেন 9-এ কী বলেছে? 8a³ - pb তার হোল কিউব, আর হচ্ছে এখানে কত? 2a - 3b, আর 4a² + 6b এবং 9b², তাহলে p কত? আচ্ছা কিছুই না, এটাকে দেখো এখানে কি ফরম্যাট আছে জানো? a³ - b³ ইন্টু a - b ইন্টু a² + ab + b², এই ফরম্যাটে আছে। তো আমাদের a কত? a হচ্ছে এখানে 2a, আর b কত? 3b, আর a এর স্কোয়ার করলে দেখো 4a² হবে, 2a এর স্কোয়ার করলে 4a² হয়ে যাবে, আর b এর আমাদের b এর ভ্যালু কত? 3b এখানে, তো b এর স্কোয়ার মানে 3b এর স্কোয়ার করলে 9b² হয়ে যাবে। তার মানে আমাদের a কত? a = হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2a, আর b = কত হচ্ছে? 3b। তো এখানে a³ করলে 2a এর কিউব করলে কত? 8 এর a³ হয়ে যায়, আর এখানে কি 3b এর কিউব করব, তবেই তো ইকুয়েশনটা মিলবে। তার মানে আমরা পি এর জায়গায় কত বসালাম? পি এর জায়গায় 3 বসালাম। দেখলে পি এর জায়গায় কত বসালাম? 3 বসালাম। তো আমাদের পি এর ভ্যালু কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। বুঝতে পারলে? তো একটু বেসিক অ্যালজেব্রার আইডিয়া থাকা উচিত এখানে। তো সিম্পলি a³ - b³ এর ফর্মুলা থেকেই অঙ্কটি হচ্ছে। ওকে, চলো। তো আবারও বলছি, দেখো একটু বেসিক্স আইডিয়া না থাকলে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভের কোশ্চেনে একদম চ্যাপ্টারের একদম ডিটোতে বা বেসিক্সে গিয়ে করতে গেলে কিন্তু অনেক বেশি সময় বা টাইম টেকিং হয়ে যাবে ভিডিওটি। তো তোমরা কি করবে? এই ধরনের অঙ্ক তোমরা প্রথমে দেখে নাও যে কীভাবে অঙ্ক আসছে, কী ধরনের অঙ্ক আসছে, ট্রেন্ডটা বুঝে নাও, তারপরে বেসিক্সের ক্লাসগুলো করো। ওকে, চলো। এই অঙ্কটিতে কী বলেছে দেখো, কোশ্চেন 10-এ a ও b এর গড় কত? a ও b এর গড় আয়, a এবং b এর গড় আয় 3300 টাকা। আচ্ছা, এ এবং বি এর গড় আয় যদি 3300 টাকা হয়, গড়ের সঙ্গে সংখ্যা মানে কয়জনের গড়? এটা 2 জনের গড়। তাহলে গড়ের সংখ্যা যদি আমরা কয়জনের গড়? 2 জনের গড়, তাহলে মোট আয় কত হয়ে যাবে? 6600 টাকা। ঠিক আছে, মোট বের করতে গেলে আমরা কি করি? গড়কে সংখ্যা দিয়ে গুণ করে দিই। জয়জনের গড় বের করেছি তত সংখ্যা দিয়ে গুণ করে দিই। তো এ বি এর মোট আয় আমরা কত করে বের করলাম? 6600 টাকা। বি সি এর গড়ও এখানে দিয়েছে, দেখো বি এবং সি এর গড় কত দিয়েছে? বি এবং সি এর গড় 3000 টাকা, তার মানে মোট আয় কত? 6000 টাকা। এ এবং সি এর আবার দেখো এ এবং সি এর কী দিয়েছে? এ এবং সি এর গড় আয় দিয়েছে 2700 টাকা, তার মানে মোট আয় আমরা 2 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা এটা যোগ করলে কি পেয়ে যাব? 2a বি এবং সি পেয়ে যাব। ঠিক আছে কি না? আচ্ছা, আর 3 জনের কত পেলাম আমি? এখানে 3 জনের মোট আয় কত পাচ্ছি দেখি, যোগ করে দিই। 0 0 আর 6 4 10, 1 6 6 12, 5 17 আর 1 18।
18,000 টাকা। আর এদিকে 2 আছে, তার মানে এ বি এবং সি, এ বি এবং সি এর মোট আয় কত পেয়ে গেলাম আমরা? এ বি এবং সি এর মোট আয় পেয়ে গেলাম 9,000 টাকা। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের গড় আয় কত বের করবো বলো তো? এ বি এবং সি এর মোট আয় 9,000 টাকা। তো গড় বের করতে গেলে কজনের মোট আয়? এটা 3 জনের মোট আয়, আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 জনের গড় আয় আমরা পেয়ে গেলাম কত? 3,000 টাকা। তো সিম্পলি এই অঙ্কটা আমরা এভাবে সলভ করতে পারি। ওকে, তো বুঝতে পারলে এটাও গড়ের একদম বেসিস লেভেলের অঙ্ক। আমারও সম্ভবত অলরেডি এভারেজের চ্যাপ্টার বেসিক্স টু অ্যাডভান্স আপলোডেড করা আছে, ঠিক আছে, চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো তারপরের অঙ্কটিতে দেখো কোশ্চেন 11-এ কী বলছে? 2 বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে আসছে। ওকে, তো দুই বন্ধু এ এবং বি পরস্পরের অভিমুখে আসছে। প্রথম এর গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে, আর বি 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে। তার মানে ঘন্টায় তারা একে অপরের দিকে কত কিলোমিটার এগোচ্ছে? 11 কিলোমিটার ডিস্টেন্স দুইজনে কভার করছে। মানে এই শুরু থেকে শেষ অবধি কত কিলোমিটার? 50 কিলোমিটার। তো প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কমছে, তাই না? তো প্রতি ঘন্টায় এরা দুইজনে কত কিলোমিটার কভার করছে? 11 কিলোমিটার। যেহেতু অভিমুখটা একজন আরেকজনের দিকে পরস্পরের অভিমুখে আসছে, তো প্রতি ঘন্টায় 11 কিলোমিটার কভার হচ্ছে। তো 3 ঘন্টা পরে, এখানে বলছে দেখো 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো 3 ঘন্টায় তারা কত কিলোমিটার কভার করবে? 33 কিলোমিটার। তো 50 কিলোমিটারের মধ্যে 33 কিলোমিটার কভার হয়ে গেল, তার মানে পড়ে আছে কত? 50 থেকে আমরা 33 বিয়োগ করে দেবো, তার মানে আর 17 কিলোমিটার পড়ে থাকবে তাদের মধ্যবর্তী জায়গায়। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। কি শশা আনি ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কটিতে কী বলেছে? একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল কত? 12। অঙ্ক দুটির গুণফল 12, আর সংখ্যাটির সাথে 36 যোগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। দেখো এটা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই করতে পারি অপশন টেস্টের মাধ্যমে। তো অপশন টেস্ট করো। দেখো প্রথম অপশনটিতে কী বলেছে? 62। তো 62-র সঙ্গে সংখ্যা দুটোর অঙ্ক দুটো মানে 6 এবং 2, 6 এবং 2 এর গুণফল কত? 12। ঠিক আছে, কিন্তু আমি যদি 36 যোগ করি তাহলে সংখ্যাটা উল্টে যেতে হয়, উল্টে গেলে কত হবে? 26। তো যোগ করলে নিশ্চয়ই কমে যাবে না সংখ্যাটি, তো প্রথম অপশনটি হচ্ছে না। দ্বিতীয় অপশনটি দেখো 26 সংখ্যাটি অঙ্ক দুটির গুণফল 12। ঠিক আছে, 36 যোগ করো, 36 যোগ করলে কত হচ্ছে? 30 আর 50, 50 আর 12 62। তো দেখো 26 উল্টে কত হয়ে গেল? 62 হয়ে গেল। ঠিক আছে, তার মানে সংখ্যাটা উল্টে গেল কিনা? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। তো এই ধরনের অঙ্কে কিন্তু মনে রাখবে এই টাইপটির ক্ষেত্রে কিন্তু অপশন টেস্ট খুব এফেক্টিভ হয়। ঠিক আছে, খুব দ্রুত করা যেতে পারে। ওকে, চলো নেক্সট অঙ্কটিতে দেখো। তো নেক্সট অঙ্কটি কি? অংশীদারি কারবার থেকে এসছে। আমরা কিভাবে করতে পারি দেখো, একটু লম্বা অঙ্কটি। বলছে পি এবং কিউ, পি কিউ আর তিনজনই ব্যবসা শুরু করেছে। আর পি কিউ এর কত টাকা করে লাগিয়েছে? 2560 টাকা এবং 2000 টাকা করে ব্যবসায় বিনিয়োগ করেছে। ঠিক আছে, কিউ কত টাকা লাগিয়েছে সেটা কিন্তু দেয়নি। কিউ কত টাকা পি এবং কিউ কত টাকা লাগিয়েছে সেটা দিয়েছে, কিন্তু আর কত টাকা লাগিয়েছে সেটা দেয়নি। বছর শেষে লাভ হয়েছে 1105 টাকা, আর পি লাভ করেছে 320 টাকা। আর কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বের করতে বলেছে। মোট লাভ দিয়েছে, আর পি কত টাকা লাভ করেছে শুধু সেটা দিয়েছে। আচ্ছা চলো, আমরা জানি যে যদি তোমরা দেখে থাকো যে কি হয় যদি সময়টা একই হয়। এখানে বছর শেষে একসঙ্গে ব্যবসা শুরু করেছিল, তো এক বছর খেটেছে, তো লাভের অনুপাত কি হয়? বিনিয়োগের অনুপাতের সঙ্গে ইকুয়াল হয়, যেহেতু সময়টা এখানে একই। তার মানে পি কত টাকা লাগিয়েছে? 2560 টাকা, 2560 টাকা। আর কিউ কত টাকা লাগিয়েছে? কিউ লাগিয়েছে 2000 টাকা। এই যে অনুপাতটা, এটা কার সমান হবে? এদের দুইজনের লাভের অনুপাতের সমান হবে। তো পি কত টাকা লাভ করেছে? 320 টাকা। কিউ কত টাকা লাভ করেছে সেটা বের করে দেখতে হবে। তাহলে কিউ কত টাকা লাভ করবে? কাটাকাটি করো, 0 কেটে দাও, 0 কেটে দাও। এখান থেকে কাটলে কত হচ্ছে? 8। তাহলে 8 25-এ 200, আর একটা 0 কোথায় পড়ে থাকবে? 32, 8, 0 কেটে দিলাম,
1 সেকেন্ড, একটু মনে হয় কোথাও গড়বড় হলো ক্যালকুলেশনে, একবার দেখে নিচ্ছি। 1 সেকেন্ড। তো একটু সিম্পল করে লিখছি, 2520 বাই হচ্ছে 2000 টাকা ইকুয়াল টু হচ্ছে পি এর লাভ কত ছিল 320 টাকা বাই কিউ এর লাভ কত আমরা সেটা দেখব। ওকে, তো এই জিরোটা কেটে দাও, তাহলে 32 দিয়ে কাটলে কত 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে 8 25-এ 200 আর 0, তাহলে কিউ কত টাকা লাভ করেছে 250 টাকা লাভ করেছে, ঠিক আছে। তাহলে 1100 টাকার মধ্যে 1105 টাকার মধ্যে পি লাভ করেছিল 320 টাকা, পি এর ভাগটা আমরা লাভের শেয়ারটা কত ছিল 320 টাকা পেয়েছিল, আর কিউ এর শেয়ার কত ছিল 250 টাকা। তার মানে কত টাকা চলে গেল, এখানে আমাদের পড়ে থাকবে 5 আর এখানে 7 মানে 3, আর এখানে হচ্ছে 1 3 2 5 আর 6 5, তো 535 টাকা আর পড়ে আছে, ঠিক আছে। মানে 1105 টাকা থেকে আমি পি এর লাভ এবং কিউ এর লাভ বাদ দিলে পড়ে থাকছে 535 টাকা। এই টাকাটা কে লাভ করেছে বলো তো, আর নিশ্চয়ই লাভ করবে। ওকে, এবার অঙ্কে আসো, একটু ছোটো করে নিচ্ছি। ওকে, এবার দেখো আর কত টাকা লাগিয়েছে বলো তো, সেটা বের করতে গেলে দেখো আমরা কীভাবে বের করব। যে এখানে যে কোনো একটা ডাটা নিয়ে নাও, কিউ যেমন কত টাকা লাগিয়েছিল 2000 টাকা লাগিয়েছিল, আর কত টাকা লাগিয়েছে জানি না। তো এদের বিনিয়োগের অনুপাত আমরা পেয়ে গেলাম 2000 বাই আর, তো এদের লাভের অনুপাত হবে। তো কিউ এর লাভ কত টাকা ছিল বলো তো, কিউ এর লাভ আমরা বের করলাম একটু আগে 250 টাকা, আর আর এর লাভ কত 535 টাকা আমরা একটু আগেই বের করলাম। তাহলে আমরা আর কত বিনিয়োগ করেছে সেটা খুব সহজেই বের করতে পারবো, ঠিক আছে। তো চলো একটু 0 দিয়ে কেটে দাও, 0 কেটে দিলাম, 8 25-এ 200। এবার তাহলে আর ইকুয়াল টু কী হয়ে গেল 535 ইন্টু 8, 535 ইন্টু 8 মানে কত হচ্ছে 4280 টাকা। তার মানে কি বললাম যে আর কত টাকা বিনিয়োগ করেছিল 4280 টাকা বিনিয়োগ করেছিল। তো বুঝতেই পারছো, তো একটু ক্যালকুলেশনটা বড় কিন্তু ইজি লেভেলের অঙ্ক ছিল। ওকে, তো ফ্রেন্ডস, তো এখানেই শেষ করছি আমাদের আজকের ক্লাস ডব্লিউবিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্ট 1-এর পর্ব। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর ক্লাসের পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।